দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের পাঠ্যসূচিতে ভাষা বলে যে একটা বিষয় আছে, সেই বিষয়েই আমি আলোচনা করছিলাম। আজ আমি তৃতীয় অধ্যায়টা পড়াবো। তৃতীয় অধ্যায়ের বিষয় হলো রূপতত্ত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রূপতত্ত্ব। ভাষার ক্ষেত্রে এর বিরাট একটা ভূমিকা আছে। প্রথমেই আমরা রূপতত্ত্ব আলোচনা করার আগে রূপ কি সেটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দেব। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একককে রূপ বা রূপিম বলা হয়। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক। আমরা ঠিক এর আগের অধ্যায়ে আমরা পড়িয়েছিলাম ধ্বনিতত্ত্ব। সেখানে ধ্বনির সংজ্ঞা দিতে গিয়ে যে কথা বলেছিলাম যে মুখোচ্চারিত শব্দের অর্থহীন ক্ষুদ্রতম একককে আমরা ধ্বনি বলছি, আর এখানে বলা হচ্ছে অর্থপূর্ণ ছোট একক। তাহলে এই জিনিসটাকে একটু আমাদের স্পষ্ট করে নিতে হবে। ধ্বনির ক্ষেত্রে যেটা হয়, একটা শব্দকে ভাঙতে 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 একেবারে ছোট অংশে গিয়ে পৌঁছায়। কারণ ভাষার ক্ষেত্রে ধ্বনি স্তর হলো সব থেকে নিচের স্তর, মানে সেখান থেকেই ভাষাটা গড়তে শুরু করে, তার গঠন শুরু হয়। অ আ ক খ এইগুলো সব হলো ধ্বনি। তার পরের অংশ যেটা দ্বিতীয় স্তর, সেটা হলো রূপতত্ত্ব, অর্থাৎ তার থেকে আকারে আরেকটু বড় হচ্ছে। এখানেও আমরা শব্দগুলো ভাঙতে ভাঙতে কত দূর পর্যন্ত যাব? ততদূর পর্যন্তই যাব যতদূর পর্যন্ত আমরা অর্থ পাবো, অর্থাৎ তার মানেটা থাকবে, সেই পর্যন্ত ভাঙবো, তারপর আমাকে থেমে যেতে হবে। সেই অংশটাই হলো রূপ। আরও যদি ভাঙতে চাও তাহলে আর তার অর্থ থাকবে না, অর্থহীন একক হয়ে যাবে, তখন ওই আমরা ধ্বনিতে চলে যাব। ব্যাপারটা আমি একটু তাহলে তোমাদের বুঝিয়ে দিই। যেমন ধরো একটা শব্দ বললাম বেড়ালগুলো। এই বেড়ালগুলো, এইগুলোকে যদি আমি কত দূর পর্যন্ত ভাঙবো? বেড়াল এই পর্যন্ত ভাঙতে পারি, গুলো এটা ভাঙতে পারি, দুটো ভাঙার এটাকে দুটো ভাগে আমি ভাঙতে পারি, বেড়াল আর গুলো। এই পর্যন্ত ঠিক আছে, বেড়াল তার মানে আছে, গুলো এ একটা বহুবচনিক শব্দ, সুতরাং এর অর্থ আছে। এই পর্যন্ত হলো রূপ। এরপরে ভাঙতে গেলে কিন্তু সেটা আর রূপ হবে না, সেটা হয়ে যাবে ধ্বনি। তাহলে আমি রূপের সংজ্ঞাটা তাহলে একটু বলে দিই, দেখে নাও। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একককে রূপ বা রূপিম বলে। যেমন বেড়ালগুলো শব্দে দুটি রূপ আছে, বেড়াল ও গুলো দুটি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। অর্থপূর্ণ, এটা মনে রাখবে। এটা গেল রূপ। এবার রূপতত্ত্ব জিনিসটা কি? রূপতত্ত্ব আর কিছুই নয়, ওই যে শব্দটা যে তৈরি হচ্ছে, এই শব্দের যে নানা দিকগুলো আছে সেটা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা। শব্দের কি কি দিক আছে? তার গঠন আছে, রূপবৈচিত্র্য আছে, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, পুরুষ, ক্রিয়ার কাল ইত্যাদি নানা রকম যে বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা, এগুলো রূপতত্ত্ব। সংজ্ঞাটা তাহলে একটু দেখে নাও। সংজ্ঞাটায় বলা হচ্ছে একটি নির্দিষ্ট ভাষার শব্দের নানা দিক, তার গঠন, শ্রেণীবিভাগ, রূপবৈচিত্র্য সাধনের নানা উপাদান, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, পুরুষ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব ইত্যাদি বিষয়ে বিজ্ঞানসম্মত আলোচনাকে রূপতত্ত্ব বলে। এরপরে আমরা যাব রূপ ও দল। এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। রূপ আর দল, এই জিনিসটা কি? এদের মধ্যে পার্থক্যটাই কি, বা এদের মধ্যে সাদৃশ্যটাই বা কি? রূপ সম্পর্কে আমি ধারণা দিলাম তোমাদের, দল সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে দিই। দল জিনিসটা কি জানো? একটা শব্দের, আমরা শব্দটাকে যখন উচ্চারণ করব, সেই উচ্চারণের এক একটা ঝোঁকে ঝোঁকে আমরা একটা শব্দকে উচ্চারণ করি। হয়তো একটা ঝোঁকে তো একটা শব্দ উচ্চারিত হতে পারে, ছোট শব্দগুলো। বড় শব্দের ক্ষেত্রে কয়েকটা ঝোঁক দিয়ে দিয়ে আমরা উচ্চারণ করি। একটা ঝোঁকে শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারি তাকে বলা হচ্ছে দল। যেমন ধরো নজরুল, এই শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি, আমরা দুটো ঝোঁকে উচ্চারণ করতে পারবো, নজ রুল, অর্থাৎ সিলেবল যেটাকে বলে, ইংরেজিতে বলে সিলেবল, সেই সিলেবল নজ রুল। যদি বলি রবীন্দ্রনাথ, এটা কটা ঝোঁক দিয়ে উচ্চারণ করতে পারবো? রো বিন দ্রো নাথ,
চারটে ঝোঁকে আমরা উচ্চারণ করলাম, অর্থাৎ রবীন্দ্রনাথ এই শব্দটার মধ্যে চারটি দল আছে, নজরুল এই শব্দের মধ্যে দুটি দল আছে। তাহলে দল সম্পর্কে আমি ধারণা দিলাম। এবার রূপ আর দল কি একই, নাকি এদের মধ্যে কোথায় মিল আছে কোথায় অমিল আছে, এ বিষয়ে হয়তো 5 নম্বরে একটা প্রশ্ন হতে পারে। এই জিনিসটাকে তোমাদের কাছে আমি একটু স্পষ্ট করে দিতে চাইছি। এই জায়গাটা এবার লক্ষ্য করো। রূপ হলো এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, অর্থাৎ রূপ হতে গেলে তার অর্থ থাকতে হবে। আর দল কি? দল হলো বাকযন্ত্রের একবারের চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমূহ। দলের ক্ষেত্রে অর্থকে প্রাধান্য দেওয়া হয় না, আবার রূপের ক্ষেত্রে অর্থকে প্রাধান্য দেওয়া হয়। যেটা বললাম, রূপের ক্ষেত্রে অর্থকে প্রাধান্য দেবে, আর দলের ক্ষেত্রে একটা শব্দ উচ্চারণ করতে গেলে একটা ঝোঁকে যতটা আসে ততটাই, তার অর্থ রইল কি না রইল সেটা আমার দেখার কিচ্ছু প্রয়োজন নেই। থাকতেও পারে কোনো অর্থ, কোনো ক্ষেত্রে কোনো দলের ক্ষেত্রে দেখা যাবে অর্থ থেকে যাচ্ছে, থাকতে পারে, থাকুক, অসুবিধা নেই। কিন্তু আবার নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু রূপের ক্ষেত্রে কি হয়? রূপের ক্ষেত্রে তার অর্থ থাকতেই হবে। যেমন একটা এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো, হাসপাতাল। হাসপাতাল শব্দে আমরা পাচ্ছি তিনটি দল, হাস, পা, তাল, অথচ এখানে একটাই রূপ যার অর্থ আছে। এটাকে যদি রূপ হিসেবে যদি দেখি আমরা, কিন্তু ওটাকে ভাঙতে পারবো না, ভাঙলে আর কোনো মানে থাকবে না। তাহলে হাসপাতাল শব্দটাকে আমাকে গোটাটাই রাখতে হবে, গোটাটা রেখি বলতে ওটাই একটা রূপ। কিন্তু দলের ক্ষেত্রে আমরা তিনটি দল পেলাম। কোনো শব্দে আবার রূপ এবং দল অভিন্ন হতে পারে, হতেই পারে, কোনো ক্ষেত্রে হয়তো হতেই পারে। যেমন ধরো বিদেশ, বিদেশ এটাকে যদি এই দল বিশ্লেষণ করি বি দেশ, তাহলে দুটো দল। আর এটাকে যদি রূপ হিসেবে ভাঙি এটাও তাই হয়ে যাবে। আবার রূপও দুটি, বি এবং দেশ, কারণ এখানে মানে থাকছে দেশ কথাটার মানে আছে বি, এটা একটা উপসর্গ, এরও একটা বিদেশ এটাও শব্দের সঙ্গে জুড়ে গেলে একটা অতিরিক্ত অর্থে এসে যায়, সুতরাং ও অর্থ আছে, কারণ বি এখানে উপসর্গ হিসাবে রয়েছে। আর দেশের রয়েছে আভিধানিক অর্থ, অর্থাৎ অভিধানের দেশের একটা অর্থ আছে। এটা হলো রূপ আর দলের একটা সম্পর্ক। এটা থেকে প্রশ্ন হলে এইভাবে তোমাদের বুঝিয়ে দিতে হবে। এরপরে আলোচনা করব সহরূপ বলে একটা জিনিস আছে। আমরা যখন ধ্বনিতত্ত্ব পড়াচ্ছিলাম একটু মনে করে দেখো, সেখানে আমরা সহধ্বনি আলোচনা করেছিলাম। সহধ্বনি এখানে অনেকটা সেই ধরনের, এটা তো রূপ, ওটা তার ধ্বনি নয়। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা তোমার রূপের একটা বৈচিত্র্য, একটা রূপ তার বৈচিত্র্য, মানে সে নানা রকম তার রূপ আছে, নানা রকম তার চেহারা আছে, চেহারাটা অন্যরকম, কিন্তু অর্থটা একই, মানে অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, আমরা যদি বলি যে একটা বিড়াল, দুটো গরু, তিনটে ছাগল, তাহলে দেখো এখানে ওই টা, টো, টে এগুলো নির্দেশক, এগুলো কিন্তু রূপ, এগুলো একটা অর্থকে পাল্টে দেয়, সুতরাং এগুলো রূপ। কিন্তু দেখো টা বলতে টা, টো আর টে তিনটে শব্দের ক্ষেত্রে তিন রকম জুড়েছে, কিন্তু এর অর্থ কিন্তু একই, অর্থটা একই, এইগুলোকে সহরূপ বলা হচ্ছে। আমি সংজ্ঞাটা তাহলে একবার পড়ে দিচ্ছি। রূপের অর্থ না পাল্টে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যগুলিকে সহরূপ বলে। তাহলে রূপের অর্থ পাল্টাচ্ছে না, কিন্তু তার চেহারার একটা বৈচিত্র্য দেখা যাচ্ছে। যেমন একটা, দুটো এবং তিনটে, এখানে টা, টো এবং টে একই জিনিসের বিকল্পকে বোঝায়, তাই এগুলো হলো সহরূপ। এরপরে আমরা যাব এবার আলোচনা করব রূপমূলের শ্রেণী বিভাগ। দেখে নাও রূপমূলের কত রকম শ্রেণী আছে। স্বাধীন রূপমূল, এটাকে মুক্ত রূপমূলও বলা হয়। পরাধীন রূপমূল, বদ্ধ রূপমূলও বলা হয়। মিশ্র রূপমূল, জটিল রূপমূল। এছাড়া ভাষায় ব্যতিক্রমী প্রয়োগ বৈচিত্র্যের জন্য
আরও দু রকমের রূপমূল দেখা যায়, সহরূপমূল, শূন্য রূপমূল। আমি এগুলোই একে একে আমি আলোচনা করব। প্রথমে স্বাধীন রূপমূল। স্বাধীন রূপমূলটা কি? স্বাধীন রূপমূল আছে, পরাধীন রূপমূল আছে। যে রূপমূলগুলো আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারি, একা একাই ব্যবহার করা যাবে, সেই রূপমূলগুলোকে স্বাধীন রূপমূল বলা হয়। যেমন বেড়ালগুলো, এখানে দুটো রূপমূল তখনই আমি আলোচনা করেছিলাম প্রথমেই, একটা বেড়াল, একটা গুলো। এই যে বেড়াল, এটা স্বাধীন রূপমূল। গুলো, এটা পরাধীন রূপমূল। কেন? বেড়াল এটাকে আমি স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করতে পারবো, কিন্তু গুলো, একে একা 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 ব্যবহার করা যাবে না, কারোর সঙ্গে জুড়তে হবে। সেই জন্য গুলো হলো পরাধীন রূপমূল, আর বেড়াল হলো স্বাধীন রূপমূল। এবার আমি সংজ্ঞাটা বলছি, দেখে নাও একটু। রূপমূলের মধ্যে কিছু রূপমূল আছে যাদের আমরা ভাষায় একা একা ব্যবহার করতে পারি, সেগুলিকে বলে স্বাধীন রূপমূল। যেমন বেড়াল হলো স্বাধীন রূপমূল, এটি ভাষায় এককভাবে ব্যবহৃত হতে পারে। পরাধীন রূপমূল, রূপমূলের মধ্যে এমন কিছু রূপমূল আছে যেগুলি এককভাবে ব্যবহৃত হতে পারে না, যারা স্বাধীন রূপমূলের গায়ে হেলান দিয়ে থাকে তাদের পরাধীন রূপমূল বলে। যেমন বেড়ালগুলো রূপমূলের মধ্যে গুলো হলো পরাধীন রূপমূল। আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা। আরও যে ভাগগুলো আমি করেছিলাম, এই দুটো স্বাধীন এবং পরাধীন রূপমূল নিয়ে আলোচনা করলাম, বাকি যে রূপমূলগুলো রয়ে গেল ওটা আমি পরে আলোচনা করব। এরপরে আরেকটা জরুরি বিষয় নিয়ে আলোচনা এখানে আমি ছেড়ে দিই, তারপর ওগুলো আমি আসবো পরে। রূপতত্ত্বের কয়েকটি জরুরি ধারণা কি সেগুলো? রূপতত্ত্বের ক্ষেত্রে প্রকৃতি বলে একটা জিনিস আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে প্রকৃতি ছাড়া আছে প্রত্যয়, বিভক্তি, এই সমস্ত জিনিসগুলো রূপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমি একে একে আলোচনা করব। এগুলো অনেকগুলো সম্পর্কেই তোমাদের পূর্ব ধারণা আছে, তাতে করে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। প্রকৃতি বলে একটা জিনিস আছে, সেটা কি? এটা আমি সংজ্ঞাটাকে বলি। প্রকৃতি হলো শব্দের বা ধাতুর অবিভাজ্য অংশ। শব্দ বা ধাতু, মানে ক্রিয়াপদের ক্ষেত্রে একেবারে তার মূল রূপ হলো ধাতু, আর শব্দ তো তোমরা জানো। তো এর যে অবিভাজ্য যে অংশটা, সেটাকে আমরা প্রকৃতি বলবো। এর আবার দুটো নাম আছে, একটা নাম প্রকৃতি, একটা ধাতু প্রকৃতি। প্রথমে নাম প্রকৃতি সম্পর্কে জেনে নিই। যা কোনো কিছুর নাম বোঝায়, যা কোনো বস্তু, জাতি, ভাব বা গুণকে নির্দেশ করে, তাকে নাম প্রকৃতি বলে। যেমন মা, গাছ, জল, এগুলোকে আর তো ভাঙতে পারবো না, ভাঙলে আবার অর্থ থাকবে না। তাহলে এই যে এইগুলোকে বলা হচ্ছে নাম প্রকৃতি। আর ধাতু প্রকৃতি, ধাতু বুঝতে পারছো, মানে ক্রিয়াপদ, মানে ক্রিয়ার মূল রূপ তো ধাতু। তার ধাতু প্রকৃতি জিনিসটা তাহলে তোমাদের অনেকটা ধারণা আছে, আমি পড়ে দিচ্ছি, বুঝতে পারবে। পদের একটি অবিভাজ্য মৌলিক অংশ, যার মাধ্যমে কোনো ক্রিয়া জাতীয় ভূমিকাকে নির্দেশ করা হয়, তাকে ধাতু প্রকৃতি বলে। যেমন খা, চল, গম, এইগুলো দিয়েই আমরা ক্রিয়াপদ তৈরি করি। হ্যাঁ, খাচ্ছি, খাওয়া হচ্ছে, চলছি, চলবো, এই যে গম, গমন করা ইত্যাদি, এই যে এগুলো হলো ধাতু প্রকৃতি। এরপরে আসি প্রত্যয়। প্রত্যয় সম্পর্কেও তোমাদের পূর্ব ধারণা আছে। সেই প্রত্যয় জিনিসটা কি, সংজ্ঞাটা একটু বলি। সংজ্ঞাটা আগেও তোমরা পড়েছো, এখানে একটু জায়গা তোমাদের সচেতন হতে হবে। সংজ্ঞা আগে যেটা পড়েছো তার থেকে একটু নতুন জিনিস একটু আছে একটা জায়গায়, সেটা আমি বলে দিচ্ছি। প্রত্যয় জিনিসটা কি? যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদেরও পরিবর্তন করে, তাকে প্রত্যয় বলে। এই যে কখনো পদেরও পরিবর্তন করে, এই সংজ্ঞায় এটা বোধহয় আগে কখনো বলনি, তাহলে এটাও প্রত্যয়ের কাজ। প্রত্যয় আমরা জানি যে প্রত্যয় কি করে, শব্দের বা ধাতুর পরে বসে নতুন নতুন শব্দ এগুলো তৈরি করে, সেটা তোমরা জানো। বিষ্ণু একটা শব্দ, তার সঙ্গে একটা প্রত্যয় যোগ করে দিলাম, স্নব প্রত্যয় যোগ করে দিলাম, হয়ে গেল বৈষ্ণব। তাহলে বিষ্ণু বলতে এক দেবতাকে বোঝাচ্ছে, আর বৈষ্ণব হলো তার ভক্তদেরকে বোঝাচ্ছে। এইভাবে মানে প্রত্যয়ের কাজই হলো নতুন নতুন শব্দ তৈরি করা। আবার অনেক সময় পদেরও পরিবর্তন করে, পদ পরিবর্তিত হয়ে যায়। সেই রকমও উদাহরণ অনেক আছে।
প্রত্যয়ের দুটো ভাগ তোমরা জানো, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হলো কৃৎ প্রত্যয়, আর শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হলো তদ্ধিত প্রত্যয়। এ সম্পর্কে আর বিশেষ আলোচনা করার প্রয়োজন নেই। উপসর্গ, উপসর্গ ভাষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উপসর্গেরও কাজ কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করা। উপসর্গ কোথায় বসে সেটাও তোমরা জানো। সেটা যেমন প্রত্যয় শব্দের বা ধাতুর পরে বসে, এটা কিন্তু পূর্বে বসে। তাহলে সংজ্ঞাটা একটু বলে দিই। যে সকল অব্যয় ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে অর্থের পরিবর্তন ঘটায় সেগুলিকে উপসর্গ বলে। উপসর্গ আবার তিন প্রকার, সেটা তোমরা জানো। সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ সেই 20টা আছে, তোমরা আগে পড়েছো। হ্যাঁ, প্র, পরা, উপসম, নিয়ব, অনুনির, দুর্বি, অদীয় ইত্যাদি। বাংলা উপসর্গ আছে অ, অচেনা, হ্যাঁ, অ বাংলা উপসর্গ। আবার বিদেশি উপসর্গ অনেক অনেক আছে। বিভিন্ন সময়ে অনেক বিদেশি ভারতবর্ষে এসেছে এবং এদেশে তারা রাজত্ব করেছে এবং এদেশের মানুষের সঙ্গে একত্রিত হয়ে গেছে। তাদের ভাষাও সঙ্গে এসেছে। সেই ভাষাগুলো থেকে অনেক যেগুলো আমাদের বাংলা শব্দভাণ্ডারে সেই সমস্ত ভাষা স্থান পেয়েছে এবং তার যে উপসর্গগুলো সেগুলো স্বাভাবিকভাবেই রয়ে গেছে। খোশ, খোশ মেজাজ, হ্যাঁ, ইত্যাদি। এরপরে বিভক্তি। বিভক্তিও তোমরা জানো, বিভক্তির কাজও তোমরা জানো। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বিভক্তি বলে। বিভক্তিগুলো মানে শব্দের পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে, সেটা বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। নাহলে বাক্যে ব্যবহৃত হতে পারবে না কোনো শব্দ যদি সে বিভক্তিযুক্ত না হয়। সেটা তোমরা আগেও পড়েছো। এরপরে প্রত্যয় ও বিভক্তির পারস্পরিক সম্পর্ক, এর মধ্যে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে, সেটা একটু তোমাদের বলে দিই। প্রত্যয়, হ্যাঁ, আগে সাদৃশ্যটা বলে দিই। প্রত্যয় বিভক্তি ওই শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়, এটা তোমরা জানো। শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হয়, বিভক্তি যুক্ত হয়। আর একটা মিল কি আছে, প্রত্যয় বিভক্তি উভয়ই হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যার নিজস্ব কোনো অর্থ নেই। দুটো মিল পেয়ে গেলাম। এবার অমিলও আছে অনেক, সেই অমিলগুলো এ করতে হবে। 5 নম্বর প্রশ্ন হতে পারে, ভালো করে তৈরি করে রাখবে। বৈসাদৃশ্য, ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলেও ধাতু ও শব্দের পরিচয় একই থাকে, বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করে না। কিন্তু ধাতু বা শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তা পদ নামে পরিচিত হয় এবং বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করে। বোঝা গেল? এরপরে দেখো, ধাতু ও শব্দের ক্ষেত্রে প্রথমে প্রত্যয় যোগ করা হয় এবং পরে বিভক্তি বসে, কিন্তু শব্দে বা ধাতুতে বিভক্তি যুক্ত হলে পরে আর কোনো প্রত্যয় যোগ করা সম্ভব হয় না। হ্যাঁ, এটা তো বটেই, আগে প্রত্যয় যুক্ত হয়। যেমন ধরো ওই যে বিষ্ণু, বৈষ্ণব, বৈষ্ণব কে, বিষ্ণু কে বলে বিভক্তি যোগ করে তারপরে যদি স্নো প্রত্যয় আনতে যাও, বসাতে যাও, আর বসাতে পারবে না তুমি। তাহলে আগে প্রত্যয় যুক্ত হয়ে তারপরে বিভক্তি যুক্ত হবে, কিন্তু বিভক্তি যদি যুক্ত হয়ে যায় আর তুমি প্রত্যয় যোগ করতে পারবে না। এটাও একটা পার্থক্য। আর একটা 3 নম্বরে যেটা বলা হচ্ছে, ধাতু বা শব্দের পরে বিভক্তি যুক্ত হলে মিলিত অবস্থায় পুরোটাই থাকে, কিন্তু ধাতু বা শব্দের পরে প্রত্যয় যুক্ত হলে কখনো কখনো তার কিছু অংশ যুক্ত থাকে, বাকি অংশ লোপ পায়। একটু বুঝিয়ে দিই তোমাদের। যেমন ধরো কে বিভক্তি একটা শব্দের সঙ্গে বসলো, কে পুরোটাই কে যুক্ত হয়ে গেল। হ্যাঁ, রজত কে, রজতের সঙ্গে কে যুক্ত হয়ে গেল। কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে অনেক সময় হয়, যখন একটা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয়ের সবটা কিন্তু জুড়ে যায় না, কিছুটা লুপ্ত হয়ে যায়, ইত হয়ে যায় বলে আর কি। যেমন ধরো এখানে একটা উদাহরণ আছে, দেখো ক্রি একটা ধাতু, তার সঙ্গে ত্রিচ একটা প্রত্যয় যুক্ত হলো, কিন্তু ত্রিচের শুধু তা রইল, বাকিটা রইল না। এটাই শুধু শব্দের সঙ্গে জুড়ে গেল, হয়ে গেল কর্তা। বোঝা গেল? কিন্তু বিভক্তির ক্ষেত্রে তা হয় না। বিভক্তির ক্ষেত্রে কি হলো, দশরথ যুক্ত স্নি। হ্যাঁ, এইখানে আরেকটা উদাহরণ রয়েছে, দশরথ যুক্ত স্নি, স্নিয়ের রইল ই, দাশরথী, বাকিটা কিন্তু লুপ্ত হলো। আর একটা জিনিস তোমাদের আমি পড়াবো, সেটা হলো ভিত্তি বলে একটা জিনিস আছে। ভিত্তি,
ভিত্তি কথাটা ভিত থেকে এসেছে। আমাদের ভাষা তত্ত্বে ভিত্তিও একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে যার উপর নির্ভর করে প্রত্যয়গুলো যুক্ত হয়, সেটা হলো ভিত্তি। যেমন আগে উদাহরণ দিই, তারপর তোমাকে সংজ্ঞাটা আমি বলবো। যেমন ধরো, যদি বলি নাগরিক, নাগরিক এখানে কোথায় প্রত্যয় যুক্ত হয়েছে তোমরা বুঝতে পারছো। নগর কথাটা আছে, তার সঙ্গে ইক প্রত্যয় করা হয়েছে, নগর যুক্ত ইক, নাগরিক। তাহলে এই যে ইক প্রত্যয়ের ভিত কি? নগর, নগরকে ভিত্তি করেই এটা যুক্ত হচ্ছে। আচ্ছা, এই শব্দটাকে আর একটু বড় করে দেওয়া আছে, নাগরিকত্ব। নাগরিকত্বর ক্ষেত্রে ওই যে শেষে যে তয়ে বয়ে যেটা প্রত্যয়টা যুক্ত হলো, ও কোথায় বসলো? ওটা নাগরিক, তার সঙ্গে ওই তয়ে বয়ে ত প্রত্যয়টা যুক্ত হয়েছে। এখানে কিন্তু তয়ের এখানে ভিত্তি কিন্তু নাগরিক, নাগরিক কথাটার ভিত্তি হলো নগর, আর নাগরিকত্ব এই তয়ের ভিত্তি হলো নাগরিক। এবার একটি সংজ্ঞাটা পড়ে দিই। ভিত্তির অর্থ ভিত পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে, সেই অংশের নাম ভিত্তি। প্রত্যয়ের বা উপসর্গেরও হতে পারে। যেমন নাগরিকত্ব, এখানে নাগরিক শব্দের ভিত্তি হলো নগর, আবার নাগরিকত্ব পদের ভিত্তি হলো নাগরিক। এরপরে আসবো আবিধানিক ও ব্যাকরণ সম্মত রূপমূল বলে একটা জিনিস আছে। আবিধানিক রূপমূল আর ব্যাকরণ সম্মত রূপমূল, মানে যে রূপমূলগুলো অভিধানে আমরা পাবো, অভিধান খুললে যেগুলোকে দেখতে পাবো সেগুলো হলো আবিধানিক রূপমূল। আর ব্যাকরণ সম্মত রূপমূল ওই ব্যাকরণে আছে কিন্তু অভিধানে পাওয়া যায় না, অভিধানে তো সব পাওয়া যায় না। তাহলে এই জিনিসটা মোটামুটি বুঝে নাও, এরপর আমি সংজ্ঞাটা আলোচনা করছি, বুঝিয়ে দেবো। যে সমস্ত রূপমূলের অর্থ আমরা অভিধান ঘেঁটে বের করে নিতে পারি, সেই সমস্ত রূপমূলকে আবিধানিক রূপমূল বলে। আর যে সমস্ত রূপের ঠাঁই অভিধানে হয় না অথচ ব্যাকরণে এরা রীতিমতো কাজের জিনিস, তারা ব্যাকরণ সম্মত রূপমূল। আবিধানিক রূপমূল ও ব্যাকরণ সম্মত রূপমূল দুটোই স্বাধীন ও পরাধীন রূপমূল হতে পারে। স্বাধীন আবিধানিক রূপমূল বলতে আমরা বুঝি বিশেষ্য, ক্রিয়া ইত্যাদি একক অবিভাজ্য পদ, যেগুলি রূপেরই নামান্তর। আবার পরাধীন আবিধানিক রূপমূল হলো যা অভিধানে থাকে অথচ তাদের স্বাধীন ব্যবহার নেই। যেমন বাঁশিওয়ালা, খেলনাওয়ালা, এখানে ওয়ালা প্রত্যয় হলো পরাধীন আবিধানিক রূপমূল, আর বাঁশি, খেলনা, রিক্সা এগুলি স্বাধীন আবিধানিক রূপমূল। স্বাধীন ব্যাকরণ সম্মত রূপমূল অভিধান খুঁজলে পাওয়া যাবে না। যেমন থেকে, চে, টা, এই যে নির্দেশক, এগুলো কিন্তু অভিধান খুঁজলে পাওয়া যাবে না। পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল দু ধরনের হয়, সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল। সমন্বয়ী রূপমূল আর নিষ্পাদিত রূপমূল, এটা আমরা পরের দিন ক্লাসে আলোচনা করব। এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও যে আবিধানিক রূপমূলটা কি। আবিধানিক রূপমূলের মধ্যে স্বাধীন রূপমূলও আছে, পরাধীন রূপমূলও আছে, সেটা ওখানে বলা হয়েছে। ওই যে বাঁশিওয়ালা, বাঁশি এটা স্বাধীন, ওয়ালা এটা পরাধীন, ওয়ালা প্রত্যয় হলো পরাধীন আবিধানিক রূপমূল। আর বাঁশি, আর এখানে ব্যাকরণ সম্মত যে রূপমূল সেটা অভিধানে তুমি পাবে না। থেকে, চে, টা, টি, টা, খানি, খানা, এগুলো তো অভিধান খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু ব্যাকরণে এগুলো আছে। এগুলো রূপমূল, কিন্তু এগুলো পরাধীন রূপ, এগুলো হলো পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল, কারণ একা একা ব্যবহার হতে পারে না, অন্যের উপর নির্ভর করে ব্যবহৃত হয়, সেই জন্যই হলো পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিন আমি পরের যে অংশগুলো আছে সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।